স্বাগত রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদাকবার। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমন আসিফ। শুরুতেই শিরোনাম। বনানীর আগুন দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলছেন গণপূর্ত মন্ত্রী। তদন্ত দাবি কামাল ফখরুলের। উপজেলার চতুর্থ ধাপের ভোটের প্রচার শেষ মধ্যরাতে এমপিদের বিধি ভাঙা বন্ধ হচ্ছে না। লাল সবুজের নৈপুণ্যে সন্তুষ্ট জেমিডে, আলোচনার ভিত্তিতে মেয়াদ বাড়ানোর পরিকল্পনা। সাড়ে 6 ঘন্টা তল্লাশি পর শেষ হয়েছে FR টাওয়ারের উদ্ধার অভিযান। ভবনটি এখন রয়েছে মহানগর পুলিশের তত্ত্বাবধানে। এর অবকাঠামোগত সক্ষমতা পরীক্ষা করে দেখছেন বুয়েটের বিশেষজ্ঞরা। তাদের প্রতিবেদনের উপরে নির্ভর করছে 22 তলা এই ভবনের ভবিষ্যৎ। শুক্রবার সকাল 7টায় শুরু হয় ফায়ার সার্ভিসের দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান। 5 জন করে 10 দলে ভাগ হয়ে ভবনে ঢোকেন 50 কর্মী। ভবনটির বেজমেন্ট থেকে ছাদ পর্যন্ত সব তলায় তল্লাশি চালায় তারা। প্রায় 6.5 ঘন্টা পর বেলা 1:30টায় শেষ হয় অভিযান। পরে ফায়ার সার্ভিসের পরিচালক জানান, বিল্ডিং কোড না মেনেই নির্মাণ হয়েছে এ ভবন। নেই জরুরি নির্গমন ব্যবস্থাও। তাদের কিন্তু নিজস্ব ফায়ার ফাইটিং ক্যাপাসিটি নাই বললেই চলে। তো এইগুলোকে বিল্ডিং কোড মেনে তৈরি করা হয় নাই, বা তারা যারা মালিক তারাও এগুলোর দিকে নজর দেন না। যখন অ্যাক্সিডেন্ট হয় তখনই শুধুমাত্র তারা এগুলো নিয়ে তাদের টনক নড়ে বা আমরা দৌড়াদৌড়ি করি। উৎসুক জনতার কারণে অভিযান যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য ঘটনাস্থলে মোতায়েন হয় অতিরিক্ত পুলিশ সদস্য। পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে। ধ্বংসস্তূপে মূল্যবান কিছু পাওয়া গেলে বুঝিয়ে দেয়া হবে। প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা করে টিম করেছি। আমাদের পুলিশ, তারপরে আমাদের ফায়ার ব্রিগেডের সহকর্মী থাকবেন সাথে, এবং প্রত্যেকটি ফ্লোরের যারা মালিক, সে মালিকের যে কোনো একজন প্রতিনিধির সঙ্গে থাকবেন। পরিদর্শনে এসে স্থানীয় সরকার মন্ত্রী জানান, FR টাওয়ারের সমন্বিতভাবে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে সমস্ত নিয়ম নীতিমালা আছে সেগুলা অনেক জায়গায় অনুসরণ করা হয় নাই। এটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা যায়, সেটার জন্য সংশ্লিষ্ট পূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। এদিকে ক্ষতিগ্রস্ত ভবনের ভাঙা কাঁচ ঝুলে আছে ঝুঁকিপূর্ণভাবে। এর নিচ দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। অবকাঠামোর সক্ষমতা পরীক্ষা করছে বুয়েটের বিশেষজ্ঞ দল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। FR টাওয়ারের আগুন দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলে মনে করেন গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। ঘটনাস্থল পরিদর্শনে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তদের অবহেলাতেই আগুনের ঘটনা বাড়ছে। আর এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। বনানীর FR টাওয়ারে সকাল থেকে অভিযান চালায় ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বলেন, এ ঘটনায় দায়সারা তদন্ত করা যাবে না। যেন তেন ভাবে তদন্ত করলে চলবে না। কেন কতগুলো বিল্ডিং এরকম আছে, যদি চিন্তা করেন যে এখানে যে ত্রুটির জন্য এই আগুনটা লাগলো এবং এই আগুনকে এত দ্রুত ছড়িয়ে গেল এবং মানুষকে বাঁচার কোনো পথ ছিল না। এরপর পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। জানান, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। 18 তলার অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে 22 তলা ভবন। FR টাওয়ারের মালিক ইঞ্জিনিয়ার ফারুকের বিরুদ্ধে মামলা হবে বলে জানান মন্ত্রী। আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড, সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত প্রভাবশালী হন। এদিকে আগামী 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা সহ সব ধরনের কাগজপত্র দেখতে অভিযান চালানো হবে বলে জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সবকিছু আমাকে দিতে হবে আগামী 10 দিনের মধ্যে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানীর আগুনে নিহত 25 জনের মরদেহই স্বজনদের হস্তান্তর করা হয়েছে। আহত 45 জন চিকিৎসাধীন আছেন রাজধানীর 7টি হাসপাতালে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন
রেজওয়ান আহমেদ, তাকে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের আইসিইউতে। সোনালী ব্যাংকে কাজ করতেন আহমেদ জাফর। তার মরদেহ স্বজনদের দিয়ে শেষ হয় বনানীর আগুনে নিহত 25 জনের মরদেহ হস্তান্তর। পরিবারের দাবির প্রেক্ষিতে শুধু তার মরদেহেরই হয়েছে ময়নাতদন্ত। ঘটনার দিন এফআর টাওয়ারে থাকাদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে ও শ্বাসরুদ্ধ হয়ে। বাঁচার চেষ্টায় ভবন থেকে লাফিয়ে পড়েও হতাহত হয়েছেন অনেকে। 25 জনের মধ্যে অ্যাপোলোতে 1, ইউনাইটেডে 3, সিএমএইচে 4, কুর্মিটোলায় 7 এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল 10 জনের মরদেহ। সেখান থেকেই হয়েছে হস্তান্তর। আহত 45 জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার 7টি হাসপাতালে। এর মধ্যে আশঙ্কাজনক রেজওয়ান আহমেদকে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের আইসিইউতে। শরীরের 10 ভাগের বেশি পড়ে যাওয়ায় অনুপম দেবনাথকে কুর্মিটোলা হাসপাতাল থেকে আনা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। একজনের অবস্থা খুবই গুরুতর, এখনো তার 2টা পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এখানে ইনজুরি আছে। আমরা তাকে অবজারভেশনে রাখছি। বাকিদেরও শ্বাসনালী পড়ে গেছে। আমরা তাদের হাইপারবেরিক অক্সিজেন থেরাপি দেওয়া শুরু করতে আজকে। হাসপাতালগুলোতে আহতদের সুস্থতা কামনায় অপেক্ষমান স্বজনেরা। চিকিৎসায় সরকারি সহায়তা না পাওয়ায় জানিয়েছেন হতাশা। এই মামাকে পরেই অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারপর এখন একটু সুস্থ ইনশাল্লাহ। আমার পেশেন্টকে প্রথমে ল্যাডার থেকে নামানো হয়েছে, নামানোর পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। ওখানেও আমি টেস্ট করেছি 1030 টাকা। গলির মোড়ের প্যাথোলজিতে রক্তের সিবিসি করে, আর ঢাকা মেডিকেলের মতন এই জায়গাতে সিবিসি আমাকে বাইরে থেকে করতে হচ্ছে। এদিকে আহত সবাইকে পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলার 4র্থ ধাপের ভোটের প্রচার শেষ হচ্ছে রাত 12টায়। এরই মধ্যে জেলা নির্বাচনী কার্যালয় থেকে উপজেলায় গেছে ব্যালট পেপার, বাক্সসহ নানা সামগ্রী। এসব কেন্দ্রে পাঠানো হবে কাল সকালে। নির্বাচনী এলাকায় শুক্রবার সকাল থেকেই টহলে রয়েছেন বিজিবি সদস্যরা। নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে অনিয়মে জড়িত থাকার অভিযোগে 1 পুলিশ সুপার, 4 ওসি ও 2 ইউএনওকে প্রত্যাহার ও 3 ওসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এলাকা ছাড়তে বলা হয়েছে 7 জন সংসদ সদস্যকে। এই ধাপে রোববার 108 উপজেলায় হচ্ছে ভোট। স্থানীয় সংসদ সদস্য এই সমস্ত নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং ওনারা যাতে আইন মেনে মানে কমিশনকে সহায়তা করে, সেটাই মূলত কামনা করে আর কি। গত 1 বছরে বাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্সে সন্তুষ্ট হেড কোচ জিমি ডে। আলোচনা সাপেক্ষে বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী জিমি। আপাতত জুনে বিশ্বকাপ প্রি কোয়ালিফায়ার্সে বাংলাদেশ দলের কৌশল ও পরিকল্পনা সাজাচ্ছেন এ ব্রিটিশ কোচ। এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের পর এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপে দারুণ খেলেছে বাংলাদেশ। জেমি ডের অধীনে 15 ম্যাচে 6 জয়। বড় কোনো সাফল্য না এলেও পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী। শারীরিক ফিটনেস বৃদ্ধির সঙ্গে শেষ পর্যন্ত লড়াইয়ের মানসিকতা নজর কেড়েছে। দীর্ঘমেয়াদে কোচ ধরে রাখতে না পারার দুর্নাম আছে বাফুফের। মেতে শেষ হচ্ছে জেমি ডের চুক্তির মেয়াদ। এখনও 2 মাস বাকি, তবে চুক্তি নবায়ন না হলে শেষ হয়ে যাবে জেমি ডের বাংলাদেশ অধ্যায়। এবার কি জেমিকে ধরে রাখতে পারবে ফেডারেশন? পারফরমেন্সটা আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি কিনা সেটা বিবেচনার বিষয় আসবে। এটা আমাকে যদি বলেন যে আমরা এই পর্যন্ত যে ওয়ার্কটুকু সে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য করেছে, আমার ব্যক্তিগত যদি অভিমত দিয়ে থাকে, আই এম কোয়াইট স্যাটিসফাইড অ্যাবাউট হিজ পারফরমেন্স। উইথ আ নিউ কন্ট্রাক্ট। গত কয়েক মাসে বাংলাদেশ দলের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। জাতীয় দল নিয়ে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমি চুক্তি নিয়ে মাথা ঘামাচ্ছি না। বাফুফের সঙ্গে আলোচনা করেই ঠিক করব, তবে মেয়াদ বাড়াতে আমি আগ্রহী। আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। জুনে বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ। মূল বাছাইয়ে খেলতে হলে পেরোতে হবে প্রাক বাছাই। র্যাঙ্কিংয়ে পেছনে থাকায় লড়তে হবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে। কাজটা সহজ হবে না, তাই এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছেন জেমি। র্যাঙ্কিংয়ে উন্নতির সাথে বিশ্বকাপ প্রাক বাছাই গুরুত্বপূর্ণ। জুনের আগে তাই কমপক্ষে 10 দিনের ক্যাম্প হলে ভালো হবে। পাশাপাশি 2-1টি প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। আশা করছি পরিকল্পনা মতো সবই হবে। 2 সপ্তাহের ছুটিতে শনিবার ইংল্যান্ড যাচ্ছেন জেমি। ফিরেই বাফুফের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসবেন এই ব্রিটিশ। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এফআর টাওয়ার যখন আগুনে পুড়ছে, প্রাণপণ লড়ছেন ফায়ার সার্ভিস কর্মীরা, রাস্তা আটকে দাঁড়িয়ে উৎসুক জনতা। শিশু নাইম তখন পানির পাইপের ছিদ্র পলিথিনে আটকে বসেছিলেন প্রায় 1 ঘন্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। এতে আজ আবারও সে পোড়া ভবনটির সামনে এলে বুদ্ধিদীপ্ত কাজের জন্য তাকে ধন্যবাদ জানান অনেকেই। ছবি তোলেন হিরো হয়ে ওঠা 5ম শ্রেণীর এই শিক্ষার্থীর সঙ্গে। ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করতে পেরে সে নিজেও খুশি। মানুষের সেবা করতে বড় হয়ে হতে চান পুলিশ অফিসার। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজন। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।